আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি? রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো স্বাগত রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার ৪৭ জন সদস্য। টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শতভাগ রাজস্ব আদায়ের টার্গেট অর্থমন্ত্রীর। মন্ত্রিসভায় পরিবর্তন সময়ের চাহিদা, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই এই পরিবর্তন আনা হয়েছে, সচিবালয়ে বললেন ওবায়দুল কাদের। একতরফা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়ে নিলেও রোববারই বিএনপি সহ ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জানানো হয়েছে ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের কেউই শপথ নেবেন না। আওয়ামী লীগ বলছে বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল এবার সংসদে না এসে একই ভুল করছে। এর আগে শনিবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন তাঁর দলের বিজয়ী দুই সংসদ সদস্যের শপথ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমগুলো বলছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতায় ভুগতে থাকা বিএনপি সংসদে গিয়ে কথা বললে তাদের জন্য যেমন একটি সুযোগ তৈরি হবে, তেমনি দুই দলের সাধারণ সম্পাদকের কথার লড়াইয়ে সংসদও জমে উঠতে পারে। একাদশ সংসদ নির্বাচন ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে আরেকটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে বোঝাতে রোববার বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়ে ভোটের নানা অনিয়মের ভিডিও ও তথ্য প্রমাণ সরবরাহ করেছে ঐক্যফ্রন্ট। মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টির বেশিরভাগ সংসদ সদস্য সরকারে থাকতে চাইলেও দলকে সংসদের বিরোধী দল এবং নিজেকে বিরোধী দলের নেতা ঘোষণার পাশাপাশি জাতীয় পার্টির কেউ মন্ত্রিসভার সদস্য হবে না বলে জানানোর পর রোববার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বিরোধী দলের নেতাকে উপপ্রধানমন্ত্রী ও দলের চিফ হুইপকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য নতুন আইন করার প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আওয়ামী লীগ সরকারের সদ্য বিদায়ী মন্ত্রিসভায় বিরোধী দল জাতীয় পার্টি সহ মহাজোটের শরিক দলের সদস্যরা থাকলেও শরিক দলের কোনো নেতাই এবার স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শামশের মুবিন চৌধুরী বীর বিক্রম, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। স্বাগত আপনাদের দুজনকে। শেখ শহীদুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করি। নতুন মন্ত্রিসভা শপথ নিল, আপনার তো নিশ্চয়ই মনে থাকবে যে ১৯৯৬ সালে প্রথম যখন ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলো, আসবার পরেই আপনাদের দলের নেতা আনোয়ার হোসেন মঞ্জু এবং তখন দিলীপ বড়ুয়া, এই দুজনকে সাম্যবাদী দলের সরি আমি দুঃখিত হ্যাঁ আসম আব্দুর রব জাসদের, এই দুজনকে, যিনি এখন ঐক্যফ্রন্টের নেতা, এই দুজনকে নিয়ে ঐকমত্যের সরকার গঠন করবার কথা প্রথম শেখ হাসিনার সরকার বলল। এরপর থেকে তো সবসময় শরিকদের নেওয়া হয়েছে। এরপরে ২০০৮-এ ক্ষমতা নেবার পর প্রথম দিলীপ বড়ুয়া ঢুকলেন, এরপর হাসানুল হক ইনু, রাশেদ খান মেননরা এলেন পরবর্তীতে। এবার কোনো শরিকই নাই, এই প্রথম আওয়ামী লীগ আসলে একেবারে আওয়ামী লীগ সরকার গঠন করলো। দেখুন, কোয়ালিশন সরকার যখন গঠিত হয় তখন কোয়ালিশনের সব অঙ্গ দল থেকে বা সব দল থেকে মন্ত্রিসভায় স্থান দিতে হবে, এটা কিন্তু এটা অবধারিত সত্য নয় এবং এটা রাষ্ট্রবিজ্ঞানেরও কথা নয়। আপনি যদি দেখেন যে এই আমাদের ১৪ দলীয় ঐক্য জোট ছিল, যেটা আমরা ১৪ দলীয় ঐক্য জোটের মাধ্যমে বিগত সরকারের যে আমরা কার্য পরিচালনা করেছি, সেখানে কিন্তু ১৪ দলের মাত্র ৪ দলের প্রতিনিধি ছিল সেখানে। তো এবার আপনার সেই জন্য মন্ত্রিসভায় আমরা আছি কিনা বা শরিকরা আছে কিনা সেটা বড় কথা নয়, সংসদে কিন্তু শরিকরা আছে।
এবং তারা এমপি হিসাবে সংসদের একটা অংশ, এবং সেই সংসদের অংশতে তারা যারা ট্রেজারি বেঞ্চ, সেই ট্রেজারি বেঞ্চেই তারা বসবে। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি, এই পটভূমিতে আমরা মনে করি যে কতগুলো পিকুলিয়ার সিচুয়েশন আমাদের দেশে ডেভেলপ করেছে। যেমন বড় দলগুলোর ছোট দলগুলিকে দরকার হয়, যেটা আপনি বলেছিলেন যে 1996 সালে যে ঐক্যমতের সরকার, প্রকৃতপক্ষে সেদিন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। না পারার কারণে তার সমর্থনের দরকার ছিল, এবং সেই সমর্থন জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম দেওয়া হয়, এবং পরবর্তীতে আসম আব্দুর রব তিনিও ওই কোয়ালিশনে যোগদান করেন। সেজন্য ওই সরকারকে ঐক্যমতের সরকার বলা হয়েছিল। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন কিন্তু বিএনপিকেও আহ্বান করেছিলেন যে আপনারাও আসেন এই সরকারে, দেখুন আমরা একযোগে কাজ করি, যদিও বিএনপি সেই ডাকে সাড়া দেয়নি। এ ধরনের সিচুয়েশন, এই ধরনের যে অবস্থা, এই সমস্ত অবস্থাগুলো আমরা এটাকে স্বাভাবিক অবস্থা বলতে পারি না, এগুলো একটু অস্বাভাবিক অবস্থা। যেরকমের বড় দলগুলোর ছোট দলগুলোর প্রয়োজনীয়তা অনুভব করা, আবার ছোট দলগুলোরও বড় দলগুলোর সঙ্গে তাদের নীতি ও আদর্শের ক্ষেত্রে অনেকটা কম্প্রোমাইজ করে যোগদান করা, এগুলো আমাদের দেশে চলছে। এই প্রবণতাটা প্রথমে তৈরি হয়েছে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জ্যোতি বসু, যদিও তার সিপিএম এর অ্যাবসলিউট মেজরিটি থাকতো, কিন্তু তিনি বাম ফ্রন্ট গঠন করে অন্যান্য বাম দলগুলিকে তার সঙ্গে শরিক করে আদর্শিক ঐক্যের কথা বলতেন, এবং সেই অনুযায়ী সরকার গঠন করতেন, তাদেরকে কিছু অংশও দিতেন সরকারের। তো আজকে 38 বছর বোধহয় না, মানে সিপিএম সরকার থাকলো যে পশ্চিমবঙ্গে। তো আজকে আমাদের এখানে যে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি এবার, সেটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একসঙ্গে নির্বাচন করা এবং সংসদে তারা একসঙ্গে বসা। তো আমরা এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ হওয়ার ফলেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় আজকে যারা আছেন তারা থাকবেন। মন্ত্রিসভা তো সবসময় পরিবর্তনশীল, এটা যে কোনো সময় পরিবর্তন করা যায়। আজকে হয়তো কেউ নেই, আগামীতে হয়তো কেউ আসতেও পারেন। মানে হাসানুল হক ইনু বা রাশেদ খান মেননরাও তো আসলে 2008 সরকারের প্রথম দিকে ছিলেন না, অতএব এরা আসতেই পারে। অতএব এটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই না, কিন্তু তার চাইতে আমি বেশি গুরুত্ব দিতে চাই যে এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যে ঐক্যটা, এই ঐক্যটাকে একদম সুদৃঢ় করা, এবং এই ঐক্যটার যে বাণী, যে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধগুলি নিয়ে, যে মূল বাণীগুলি নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, সেই বাণীগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং তাদেরকে সেই বাণীগুলো উদ্বুদ্ধ করা, একটা মানে মুক্তিযুদ্ধের সপক্ষে একটা সংহত জনগোষ্ঠী গড়ে তোলা, এটাই আমার মনে হয় প্রধান কাজ। কিন্তু মন্ত্রিত্ব না দিলে এই ঐক্যই ধরে রাখা যাবে কিনা, আসলে সকলকে সন্তুষ্ট রাখা যাবে কিনা, সেই আলাপটা নিয়ে আমি ফিরতে চাই। কারণ আপনার সঙ্গে আলোচনাতেই আমার মনে হলো যে জাতীয় পার্টি থেকে জেপি গঠনটাও আসলে সেই মন্ত্রিত্বের সূত্র ধরে কিনা, সেই প্রসঙ্গে যেতে চাই। জাতীয় পার্টি থেকে যখন জেপি গঠিত হয়, সেটা কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। তখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনি 4 দলীয় জোট ছিল বিএনপির নেতৃত্বে, উনি জামাত ইসলামের সেই জোটের একটি অংশ ছিল, উনি সেই জোটে যোগদান করতে চেয়েছিলেন, মঞ্চে উঠেছিলেন, এবং সেই জোটে যোগদান করতে যাওয়ার প্রশ্নে আমরা যারা তখন জাতীয় পার্টির অভ্যন্তরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিলাম, তারা মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আমরা কিন্তু তখন ওই দ্বিধাবিভক্তিটা দেখা দেয়, এবং সেটা ছিল সম্পূর্ণ একটা আদর্শিক লড়াই। কারণ এরশাদ সাহেব বলেছিলেন, তিনি যখন দল গঠন করেন, যে তার দল, এই নতুন দল জাতীয় পার্টি হবে মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল। কিন্তু সেখানে যখন তিনি ওই 4 দলীয় জোটে যেতে চান,
তখন এই আদর্শিক লড়াইয়ের প্রসঙ্গে আসবো, যে এই আদর্শিক লড়াইয়ে ওই অবস্থানটি নেওয়ার পুরস্কার হিসেবেও তো অনেক দিন অনেকে মন্ত্রিত্ব পেয়েছেন। সেই মন্ত্রিত্ব ছাড়া আসলে সন্তুষ্টি থাকবে কিনা, আমি শামসুল মুবিন চৌধুরী বীর বিক্রম আপনার কাছে জানতে চাই যে এই মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে আসলে একদম নির্বাচনের কয়েক সপ্তাহ আগে, নমিনেশন ফাইনাল হবার, চূড়ান্ত হবার দিন কয়েক আগে আপনারা বিকল্প ধারার থেকে যোগ দিলেন আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের ঐক্যে, আওয়ামী লীগের জোটে, মহাজোটে, এবং তার কয়েক সপ্তাহ আগে আপনিও বিকল্প ধারায় যোগ দিলেন। এই যে মুক্তিযুদ্ধের আদর্শের এই শক্তির একসঙ্গে হওয়া, সেটা আসলে এই নির্বাচনের পরে কতটুকু আর সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ থাকলো? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিকে আরও শক্তিশালী করা এটা একটি চলমান প্রক্রিয়া। এটা কে মন্ত্রিত্ব পেল, কে মন্ত্রিত্ব পেল না, বা এই আদর্শের কোনো একটা সীমাবদ্ধতা আছে সেটা আমি জানি না। আমি তো মনে করি এই মুক্তিযুদ্ধের মূল্যবোধটাকে ধরে রাখা এবং এটাকে আরও শক্তিশালী করা, অপরাজনীতি যাতে এখানে শক্তিশালী না হয়, অথবা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার যে মূল্যবোধের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, যে সেইটা যেন কোনো অবস্থায় দুর্বল না হয় বা কেউ যেন এটাকে দুর্বল না করতে পারে। এখানে কে মন্ত্রিসভায় স্থান পেল কি না পেল এটা মূল কথা নয়। সকলকে তো মন্ত্রী পরিষদে স্থান দেওয়া সম্ভব নয়, কোনো সরকারই সম্ভব নয়, কোনো জন্যই সম্ভব নয়। সকল দলের একজন প্রতিনিধি রাখাও আসলে সম্ভব হয়নি, সম্ভব হয়নি না, সম্ভব করলেই সম্ভব হতো। কথা হচ্ছে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে মনে করছেন না যে এটা প্রয়োজন আছে। মূল কথাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিটাকে আরো শক্তিশালী করতে হবে। এটাতে ছোট দল হোক বড় দল হোক, যদি ভিত্তিটা একই থাকে, সেই ভিত্তির উপরে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এটার কিন্তু ধরুন 259টি আসন এবার আওয়ামী লীগ একাই পেল, তো মানে আওয়ামী লীগের আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবেও আর কাউকে দরকার আছে কিনা, মানে সংসদে, সরকারে কোথাও? দরকার নেই কেন? কারণ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো শুধু যদি আওয়ামী লীগই আমরা ওদের বর্তাই তাহলে তো এটা ঠিক হবে না। কারণ আওয়ামী লীগের বাইরেও তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে। শেখ শহীদ সাহেব বললেন যে এই আদর্শের ভিত্তিতে ওনারা হোসেন মোহাম্মদ এরশাদের দল থেকে বেরিয়ে আসলেন। তো এটা তো যত এই 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 চিন্তাটা, এই আদর্শে যত বিকাশ ঘটবে, ততই কিন্তু এই মূল্যবোধটা আরো শক্তিশালী হবে, তাই না? এবং আগামী প্রজন্মের কাছে সকলেই মিলে, শুধু আওয়ামী লীগের পক্ষে থেকে কেন, মুক্তিযুদ্ধ যারা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবস্থান নিয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছে, তাদের সঙ্গে তারা থাকবে না। এই অবস্থান যদি আরো বেশি সম্প্রসারিত হয় আগামীতে, তাহলে দেখবেন কিন্তু বাংলাদেশ যে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা 1971 সালে যে অবস্থানে আমরা এসেছিলাম, এবং সকল স্তরের মানুষ এক পর্যায়ে এসেছিল কতিপয় কিছু ব্যক্তি ছাড়া, সেইখানে গিয়ে কিন্তু পৌঁছাতে পারলে আমরা বলতে পারবো যে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য সেখানে আমরা অর্জন করতে পারবো। এটা শুধু আওয়ামী লীগকে আমরা সকলে এর সাথে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। এবং আমি মনে করি আওয়ামী লীগের নেতৃত্ব এই বিষয়টা উপলব্ধি করে। তো উপলব্ধি করা মানে এই না যে এদেরকে মন্ত্রিত্বই দিতে হবে, অন্য একসাথে কাজ করার তো একটা তৃপ্তি আছে, একটা সন্তুষ্টি আছে, তাই না? তো সেখান থেকে যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি, কারণ আমার মনে হচ্ছে যে কে এবার মন্ত্রিত্ব পেলো কি পেলো না সেটা কিন্তু এখন আগামীতে বড় কথা না। মগজে যে ইশতেহারে যে কথাগুলো লেখা আছে, আগামী প্রজন্ম কি দেখতে চায়, সেইখানে কিভাবে পৌঁছাতে পারবো আমরা, সেইখানে কিভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেখানে কিভাবে পৌঁছাতে পারবো। আগামী প্রজন্ম কিন্তু তারা কর্মসংস্থান চায়, তারা জীবনের নিরাপত্তা চায়, তারা একটি স্থিতিশীল সমাজ চায়, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ। তো তারা সুশাসনের জন্য তারা দাঁড়িয়েছে, একটি দুর্নীতি মুক্ত সমাজ তারা দেখতে চায়। এখানে যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে, মানুষ মনে করে সেটা তারা দেখতে চায় যে আমরা আসলে প্রকৃতপক্ষে সেখানে পৌঁছাতে পারবো কিনা, এবং সেখানে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার জন্য সকল মুক্তিযুদ্ধের পক্ষে বা স্বাধীনতার পক্ষে শক্তি এক হয়ে কাজ করতে পারবে বলে আমি মনে করি। শামসুল মুবিন চৌধুরী, এরপরে যখন আপনার কাছে আসবো, আপনি বারবার একসাথে কাজ করার আপনাদের আগ্রহ এবং একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলছিলেন। একসাথে কাজ করার আগ্রহ আসলে আওয়ামী লীগের আছে কিনা, এবং বিকল্প ধারা ধরুন ইশতেহার অনুযায়ী কাজ করাই মন্ত্রিসভার লক্ষ্য হবে, এটা আজ মন্ত্রিসভায় যারা শপথ নিয়েছেন তারাও বলছিলেন। কিন্তু ধরুন বিকল্প ধারা সহ অনেক শরিকদেরই আলাদা আলাদা
চিন্তাও আছে, রাজনৈতিক চিন্তা, সেই চিন্তাগুলোর সমন্বয় ঘটাবার স্পেসটুকু শরিক হলে থাকে কিনা সেই আলাপটাও করতে চাই। আমাদের সঙ্গে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের সঙ্গে যোগ দেবেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, তার কাছে বিএনপি সহ ঐক্যফ্রন্টের ঐক্য এবং সেই শরিকদের অবস্থার কথাও জানবো। ফিরে এলাম রাজকাহনে, আমি মোস্তফা মহসিন মন্টু আপনাকে স্বাগত জানাতে চাই, গণফোরামের সাধারণ সম্পাদক আপনি আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে জানতে চাই যে গতকাল আমরা আসলে শনিবার আমরা একটা আশাবাদ শুনেছিলাম, ইঙ্গিত পেয়েছিলাম মনে হলো ডক্টর কামাল হোসেনের কাছ থেকে যে গণফোরামের দুজন সদস্য মানে আপনারা একটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে চান ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংসদে অংশ নেওয়ার ব্যাপারে। রোববার আপনার স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি এলো তাতে আপনারা এটা একদম সুনিশ্চিত করলেন যে 7 জনের কেউই আসলে শপথ নেবেন না। এই শপথ না নিয়ে আসলে লাভ কি হবে? মানে আপনাদেরকে যারা নির্বাচিত করলো, আপনাদের ভাষায় এত প্রতিকূলতার মধ্যে সেই জনরায়কে একরকমের তুচ্ছ করা হয় কিনা? আপনার কথাটার ভিতরে কথা আছে, কথার প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আজকে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা যে অঙ্গীকার আমরা পেয়েছিলাম জাতি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এটা কিনা, বাস্তবিক অর্থে কি আমরা দেখেছি কি এইটা যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন? যে নির্বাচনে রাত মানে দুপুর রাত্রে ভোট দেওয়া শুরু করে, ফজরের সময় শেষ করে দেয় এবং এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা চলার পর আবার ভোট কেন্দ্র দখল করে ভোট শুরু করে, এবং আমরা জীবনে শুনিনি যে কোনো জায়গায় ভোটের লাঞ্চ ব্রেক দেওয়া হয়। বাইরে দাঁড়িয়ে এটা বিবিসি বাংলা নিউজে এসছে, অন্য অন্য পত্রপত্রিকার, তারপরে বিদেশি নিউজ মিডিয়াগুলিতে চলে এসছে যে লাঞ্চ ব্রেক দিয়েছে। তো লাঞ্চ ব্রেক বন্ধ, ভিতরে ভোট চলছে, মানুষ ভোট দিতে পারছে না, মানুষ যে কিন্তু কমপ্লেন করছে, মানুষ দাঁড়িয়ে আছে বাইরে গেটে, পুলিশ বলছে ভোট শেষ হয়ে গেছে, এবার আপনারা বাড়ি যান। প্রশাসনের লোক সরাসরি এইগুলির সাথে জড়িত, রিটার্নিং অফিসার, পুলিং অফিসার তারা জড়িত, এবং সিভিল লোক আনসারের ড্রেস পরে, পুলিশের ড্রেস পরে সেখানে ডিউটি করছে এবং তারা মাস্তানিও করছে। এখন জনগণকে যে ভোটের কথা বলা হয়েছিল, হ্যাঁ এই 300 জন পার্লামেন্টের সদস্য প্রার্থী আমরা দিয়েছিলাম ঐক্যফ্রন্টের পক্ষ থেকে, কিন্তু সেই নির্বাচনটা তো সুষ্ঠু হয়নি। কিন্তু যে 7 জন নির্বাচিত হয়েছে তারা কিন্তু জনগণের মানে সবার বিরুদ্ধে যে প্রশাসনিক নির্বাচন যেটা হচ্ছে, এটা তো প্রশাসনিক নির্বাচন হয়েছে, এটা জনগণের নির্বাচন হয়নি। এর ভিতরেও সেই সব এলাকায় জনগণ প্রতিরোধ করতে পেরেছে বা তারা মানে ভোটটা দিতে পেরেছে, যে জন্য তারা নির্বাচিত হয়ে আসছেন। তো তারা নির্বাচিত হয়েছে, আমরা তাদের সাধুবাদ জানাই যে শত প্রতিকূলতার ভিতরেও তারা বেরিয়ে আসছেন। কিন্তু আমরা নির্বাচনের দিনই দুপুর 12টা-1টার সময় বলে দিয়েছি, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা টেলিভিশনের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দিয়েছি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি এবং এই নির্বাচন মোটেও গ্রহণযোগ্য একটা নির্বাচন। ভোট গ্রহণের পরে জানিয়েছে? না, আমরা দুপুরে জানিয়েছি, দুপুরে 1টার সময় টেলিভিশন আমাদের গণফোরামের অফিস থেকে আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছি। আমি জানতে চাই যে এরপরেও যে শনিবার ডক্টর কামাল হোসেন ইতিবাচক সিদ্ধান্ত নিতে বললেন, শরিকদের নিয়ে মূলত আজকের আলোচনা, এই সিদ্ধান্তটা, এই যে ভোট শপথ নিতে না যাবার, বিএনপির সাথে সাথেই একদম 31 তারিখেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটার তো প্রশ্ন ওঠে না শপথ নিতে যাওয়ার। এই সিদ্ধান্তটা আসলে বিএনপির কিনা, মানে গণফোরামের যে 2 জন শপথ নিতে যেতে পারছেন না সেটাকে আসলে বিএনপির সিদ্ধান্ত কিনা? ইতিবাচক বলেছেন এই সেন্সে যে আমাদের এই শরিকে 7 জন প্রার্থী আছেন যারা নির্বাচিত, যারাই আমরা সিদ্ধান্ত নেই সেটা ইতিবাচক নেব, ফ্রন্টের স্বার্থে নেব, জনগণের স্বার্থে নেব, এই অর্থে কথাটা বলা হয়েছে। এবং সেইখানে আমরা চাই যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আরেকটা হোক এবং অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এইবার প্রমাণ হয়েছে এই নির্বাচনে যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না,
এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। 5 বছর সংসদের বাইরে থাকলো বিএনপি, এখন আবার মানে নির্বাচিত হয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিতদের একজন, এই যে না যাবার সিদ্ধান্ত, তাতে আসলে লাভ কি হবে? কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার না শনিবার তো বললেন যে এই এত প্রতিকূলতা, দলীয় শৃঙ্খলার অভাবে বিএনপি মোকাবেলা করতে পারেনি। বিএনপি বা ঐক্যফ্রন্ট আসলে শক্তি সঞ্চয় করতে পারবে সংসদের বাইরে থেকে? দলীয় শৃঙ্খলা বলতে তারা যেটা বুঝিয়েছে, আমার যতদূর মনে হয় যে তাদের কর্মীরা প্রচন্ডভাবে, প্রায় 10,000 কর্মী তাদের জেলের ভিতরে আছে এবং ওয়ান্টেড, এরপর আরো 1 লক্ষের উপরে তাদের কর্মী ওয়ান্টেড, এবং একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, কেউ ঘরে বাড়িতে থাকতে পারছে না। তো সেই একটা বিশৃঙ্খলতাকে তারা সামনে আনার চেষ্টা করেছে হয়তো, আমার যেটা মনে হয়, ওইটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু আজকে যদি এই 7 জন যদি ওনারা পার্লামেন্টে যান, তাহলে এই অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হয়, এবং অবৈধ নির্বাচন, প্রশাসনিক অবৈধ নির্বাচনটা, এটাকে কি করে আমরা স্বীকৃতি দিই? জাতিকে এত একটা ফ্রডের ভিতরে, এত একটা নির্লজ্জ নির্বাচন, এই নির্বাচন কি করে জাতিকে অ্যাকসেপ্ট করাবো আমরা? আমরা আমরা তো যে জাতির কাছে যে প্রতারক হবো যে তোমরা 3টা 4টা 5টা 7টা পেয়ে তোমরা সন্তুষ্ট, তাহলে আমাদের এত লোকের যে ভোট অধিকার হরণ হলো, সেটার জন্য তোমরা কি? আমি এরপর যখন আপনার কাছে আসবো মোস্তফা মহসিন মন্টু, আমি জানতে চাইবো যে এই যে নির্বাচনের 2.5 মাস আগে আপনাদের যে ঐক্য, সেই ঐক্যের ভবিষ্যৎ কি দেখেন? আর সংসদে না গিয়ে এই ঐক্য আসলে কতদিন কি লক্ষ্যে পরিচালিত হবে? শামসুর মুবিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে এই যে মানে আপনারা বিকল্প ধারা যেহেতু এই মহাজোটের অংশ হলেন, এখন আপনারা সরকারি দলের অংশ সংসদে, এই সংসদে এখন একটা বিরোধী দল নিয়ে একটা ক্রাইসিসই বলা যেতে পারে। যেমন সালমান খান, আমাদের দর্শক, তিনি লিখছেন যে একরকম জাতীয় পার্টিকে কোলে তুলে জোর করে বিরোধী দল করা হলো, অনেকটা জোর করে মেয়ে বিয়ে দেওয়ার মতো। তারা কি আসলেই বিরোধিতা করবে সরকারের সাথে? এটা কিরকম হলো? মানে আমরা জানি যে এমনকি জাতীয় পার্টির নেতারা বলছিলেন যে বেশিরভাগ সদস্যই, সংসদ সদস্যই সরকারে থাকবার পক্ষে। আসলে এখন আপনাদের মানে এই যে আর কোন শরিককেও মন্ত্রিসভায় নেওয়া হলো না, একটা বিরোধিতার জায়গা আপনাদের মধ্য থেকেই তৈরি করার চেষ্টা কিনা? দেখেন, আপনার যদি কোনো অবস্থান থেকে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটাকে আপনার বিরোধী দলে গিয়ে যে বলতে হবে এমন তো কোনো কথা নেই। যদি বিকল্পধারা বাংলাদেশের ইশতেহারটা আপনি দেখেন, আমরা কিন্তু মূল যে বিষয়টার উপর প্রাধান্য দিয়েছিলাম আমাদের ইশতেহারে, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু সংশোধনী আনা উচিত। তাহলে দেখবেন এই 4টা বিষয় যেটা আমরা সামনে এনেছি, এর মধ্যে 2টো বা 3টাও যদি এই সংসদে, একাদশ সংসদে যদি প্রাণ খোলাভাবে সকলে আলোচনা করতে পারে, তাহলে দেখবেন এই জাতীয় সংসদ যথেষ্ট প্রাণবন্ত হবে আগামী 5 বছরে। যে 4টা বিষয় আমরা এনেছি, প্রথমেই বলেছি যে সংসদকে কার্যকরী করা প্রয়োজন, অথবা যে বয়কট করা, বর্জন করার যে একটা উপসংস্কৃতি আমাদের সংসদীয় প্র্যাকটিসে এসে গেছে, যে গত 5 বছরে বিএনপি 27টি না 28টির মাত্র সংসদে গেছে, তাই না? তো এই যে বয়কট করার এই সংস্কৃতিকে বর্জন করা এক। দ্বিতীয় কথা বলেছি যে সংসদ সদস্য সংখ্যা বৃদ্ধি করা। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটির মতো, কম আর বেশি। তখন ছিল 300 সংসদ সদস্য, এখন 16 কোটি 17 কোটি ছাড়িয়ে গেছে, ভোটারই এখন 10 কোটির বেশি, এখনো কিন্তু 300 সংসদ সদস্য। অতএব কিন্তু আপনি জনগণের প্রতি আপনি অবিচার করছেন। যেখানে একজন সংসদ সদস্য মানে হয়তো 50,000 বা 1 লক্ষ ভোটারের দায়িত্ব ছিলেন, এখন 3 লক্ষ, কোনো কোনো ক্ষেত্রে 7 লক্ষ 8 লক্ষ ভোটারে হয়ে গেছে। 2 নম্বর, আপনাদের এই যে বিকল্প ধারার ইশতেহার নিয়েই তো একটা বিরোধে আপনাদের ঐক্যফ্রন্টে যাওয়া হলো না? অনেকে বলেন যে এই যে ভারসাম্য, এই কথাগুলো, মানে আমার কথা হচ্ছে যে আপনাদের কথাগুলো আওয়ামী লীগ শুনবে কেন? মানে আপনি এর আগের পর্বে বলছিলেন যে একসাথে কাজ করার আগ্রহ থেকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। প্রশ্ন যথার্থ। আমার কথা হচ্ছে যে শুনুক কি না শুনুক, আমার তো বলার অধিকার থাকতে হবে, আমার তো বলার অধিকার থাকতে হবে। আপনারা মনে করেন সংসদের ভেতরে বাইরে শরিকদের এই কথা বলার স্পেস পাবেন আপনারা? আমরা আশা করি, আমরা বিশ্বাস করি। তারপর আরেকটা যেটা বিষয় রয়েছে যে সংবিধানের 70 ধারা, 70 ধারা আমরা বলেছি এটা সংশোধন করা। এটা জাতীয় পার্টি বলেছে, অনেকেই বলেছে। সংশোধনটা কি হবে, যে 2টি ক্ষেত্রে শুধু ছাড়া আপনি অন্য বিষয় যে কোনো বিলে আপনার বিবেকের তাড়নায় অথবা নিজের বিবেচনার ভিত্তিতে আপনি ভোট দিতে পারেন। কোন 2টি বিষয়তে আপনি পারবেন না, সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হয় এবং বাজেট বিল। এই 2টা বিল ছাড়া যে কোনো বিলে আপনি এটা ভারতে ইতিমধ্যে করা হয়ে গেছে। তাহলে এটা নিয়ে যদি আলাপ আলোচনা করতে পারি, আমি বিশ্বাস করি যে সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তৃতীয় যে বিষয়টা আমরা সামনে এনেছি সেটা হচ্ছে
প্রাদেশিক সরকারের কথা, যে শ্রীলঙ্কার দ্বিকক্ষীয় সংসদের কথা আমরা বলি, দ্বিকক্ষীয় সংসদের কথা অনেকেই বলেছে, কিন্তু অনেকেই বলেছে। আমি মনে করি বেশিরভাগ লোক দ্বিকক্ষীয় সংসদে বিশ্বাস করে। বাংলাদেশের যদি ভারসাম্য আনতে হয়, চেক অ্যান্ড ব্যালেন্স যেটাকে বলা হয়, তাহলে দ্বিকক্ষীয় সংসদ অনিবার্য। অনিবার্য এই কারণে, নেপালের মতো দেশ 3.5 কোটি তাদের জনসংখ্যা, তাদের দ্বিকক্ষীয় সংসদ আছে। ভারতে তো আছে, দীর্ঘদিন ধরে আছে। তো আমি মনে করি এই দৃষ্টান্তগুলোকে সামনে রেখে আমরা সবকিছু যে সংসদের ফ্লোরে আলাপ আলোচনা করতে হবে তা না, বাইরেও আলাপ আলোচনা করে আওয়ামী লীগের সাথে এই বিষয়গুলো আমরা চেষ্টা করি। আমরা পারবো কি পারবো না জানি না, তবে চেষ্টা করতে তো আমাদের কোনো উপায় নেই। শেষ যে বিষয়টা আমরা বলেছি প্রাদেশিক সরকার, এবং শ্রীলঙ্কার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। শ্রীলঙ্কার 2.5 কোটি ওদের মোট জনসংখ্যা, সেখানে 8টা প্রদেশ আছে, এবং প্রাদেশিক কাউন্সিলগুলো নির্বাচিত প্রাদেশিক কাউন্সিল, সরাসরি ভোটে নির্বাচিত প্রাদেশিক কাউন্সিল। তাহলে হয় এই যে ঢাকায় একটা আসনের জন্য ঢাকার বরগুনাকে আওয়ামী লীগেরই 50 জন মনোনয়ন প্রার্থী হয়ে গেছে এখানে। এই যে লোকে মনে করে আমি আমার প্রদেশে সংসদ সদস্য হতে পারবো, প্রাদেশিক সংসদের সদস্য হতে পারবো, তাহলে সকলে ঢাকায় আসবে না। এই যে বিকেন্দ্রীকরণের যে একটা পদ্ধতি আমরা ইস্তাহারে এনেছি, এটা নিয়ে বিকল্পধারা বাংলাদেশ চেষ্টা করবে এবার সংসদে আলাপ আলোচনা করার। আমি এরপরে যখন আপনার কাছে আসবো ওটাও জানতে চাইবো যে সংসদ আসলে এই বিএনপি ছাড়া 2014 সাল থেকে 5 বছর বিএনপি ছাড়া সংসদ অংশগ্রহণমূলক হলো বলছিলাম আমরা, এবার আবার যদি বিএনপি ছাড়া সংসদ হয় সেটা কি রকম প্রভাব ফেলবে সেই প্রসঙ্গটা নিয়েও আলাপ করতে চাই। শেখ শহীদুল ইসলাম, আমাদের দর্শক হাবিবুর রহমান মজুমদার বলছেন বর্তমান মন্ত্রিসভা এটাই ইন্ডিকেট করে যে আমাদের প্রধানমন্ত্রী অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি কনফিডেন্ট, তিনি আর কারো ওপর নির্ভরশীল নন। আপনি আর আতিকুল ইসলাম বলছেন আওয়ামী লীগ বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে একা, তাতে ভবিষ্যতে আওয়ামী লীগ এককভাবেই নির্বাচন করবে কিনা। আমি আসলে আপনার কাছে এটাই জানতে চাই যে আওয়ামী লীগের ভেতরে সেই স্পেসটা সংসদের ভেতরে বাইরে পাওয়া যাবে কিনা, যাতে শরিকরা, যেই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বৃহত্তর ঐক্যের কথা আপনি বললেন, দীর্ঘ সময় আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে শমশের মুবিন চৌধুরী বললেন সবে যোগ দিয়ে, আপনার কাছে জানতে চাই। দেখুন, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়তেছে। এটি আঁতরে মারল যখন 1973 সালে 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কিন্তু ফ্রান্সে থাকলেও ফ্রান্সের নামকরা দার্শনিক ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন। তিনি ওই সময় আসছিলেন আমাদের বাংলাদেশ সফরে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি খুব দ্ব্যর্থহীন সমর্থন তিনি সবসময় ঘোষণা করেছিলেন। তো এই আদরে মাল্য এসে একটি কথা বঙ্গবন্ধুকে বলেছিলেন যে তোমার যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট একটা অদ্ভুত পার্লামেন্ট, কারণ তোমার এই পার্লামেন্টে তুমি যে এইভাবে বিজয় লাভ করো, তাহলে তো পার্লামেন্টের যে পলিটিক্সের যে মূল কনসেপ্ট, যে 73-এ তো 293টা আসনে নৌকা পেয়েছিল, 73-এ পেয়েছিল, 72-এই বলতেছে, যে মূল কনসেপ্ট যে একটা স্ট্রং অপোজিশন, এটাই তো থাকে না। কিন্তু বঙ্গবন্ধু তখন একটা কথা বলেছিলেন তাকে, যে আমি আমার দলের মধ্যে থেকেও বিরোধিতা অ্যালাউ করি। তো দেখুন, আজকে এই যে বিলের মধ্যে হয়তো ভোটের সময় বিরোধিতাটা অ্যালাউ হবে না, কিন্তু পার্লামেন্ট তো একমাত্র ফোরাম নয়। বাংলাদেশে পার্লামেন্ট ছাড়াও অনেক ফোরাম আছে যেখানে এই জিনিসগুলো আলোচনা করা যায়। যেমন আমাদের সুশীল সমাজ আছেন, যারা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছেন, আমাদের বিভিন্ন জনগোষ্ঠী, রাজনৈতিক দল যারা সংসদের বাইরে আছেন, তারা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন। অতএব সংসদ নিঃসন্দেহে একমাত্র কেন্দ্রবিন্দু নয়। আমরা বিরতিতে যাব, বিরতির পর আমি এসে আসলে আলোচনা করতে চাই ওই বিএনপি বিহীন সংসদ নিয়ে, নিজের ভিতরের বিরোধিতা নিয়ে আসলে কাজ হবে কিনা। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। শেখ শহীদুল ইসলাম, খুব সংক্ষেপে যাব আমরা এই অংশে। এম শামিউল, মোহাম্মদ সাইদুর রহমান জিজ্ঞেস করছেন যে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কতটা কার্যকর, মানে ওই যে সেই বিএনপি নাই, তাহলে সংসদ কতটা কার্যকর হবে? আমার কাছে যেটা মনে হয় যে সংসদ কার্যকর হবে যদি সংসদে যে আলোচনাগুলো হয় সেগুলো গঠনমূলক হয়, এবং সেখানে বিরোধী দল যারা আছেন, যে জাতীয় পার্টি যারা বিরোধী দলের ভূমিকা এখন থাকবেন, তারা যদি সত্যিকারের ভাবে
তারা সংসদকে প্রাণবন্ত করতে পারেন, প্রকৃত বিরোধী দল হিসেবে জনগণের আস্থা অর্জন করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সংসদে এই যে বিরোধী দল যে নেই সেই কথাটা প্রমাণিত হবে না, বিরোধী দল সঠিকভাবে তখন কাজ করতে পারবে। তবে এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই সামান্য, যে আমাদের দেশে যখন নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচনের যতই মানে এমনিতে ফলশ্রুতিতে যে সরকার এসছে, আমাদের বিরোধী দল যারা আছেন, যারা পরাজিত হয়েছেন, গণফোরাম বা জাতীয় ঐক্য ফ্রন্ট, আমার মনে হয় যে তাদের এই বিষয়টা, যে তাদের এই নির্বাচনের ফলাফলটা, এগুলো মেনে নিয়েই পরবর্তী কর্মসূচি গ্রহণ করা উচিত, তা নাহলে তারা আবার ফেল করবে। শামসুর মোমিন চৌধুরী, খিজির আহমেদ আপনাকে প্রশ্ন করেছেন যে শামসুর মোমিন চৌধুরী, সুশাসন বলতে আপনি কি বোঝেন? আপনি মনে করেন কিনা যে এই নির্বাচনের মাধ্যমে যে সংসদ এবং যে সরকার, তারা সুশাসন দিতে পারবে? এই প্রতিশ্রুতি তো রয়েছে, এবার তাদের ইশতেহারে, আওয়ামী লীগের ইশতেহারে পরিষ্কার করে এই প্রতিশ্রুতি এসছে, তাই না? এই প্রতিশ্রুতি আনার মানেটাই হচ্ছে যে আওয়ামী লীগই স্বীকার করছে যে দুর্নীতি একটা সমস্যা। আপনি যদি স্বীকার করেন যে আমার রোগ আছে, তাহলে আপনি রোগের চিকিৎসা করতে পারবেন। যেহেতু আওয়ামী লীগের তরফ থেকেই মাননীয় প্রধান নিজেই স্বীকার করেছেন যে আমি জিরো টলারেন্স টুয়ার্ডস দুর্নীতি, উনি স্বীকার করে নিয়েছেন দুর্নীতি হয়েছে। দুর্নীতির কারণে আমাদের যে উন্নয়ন হয়েছে, উন্নয়নটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, উন্নয়নটা আরও অনেক বেশি হতে পারত, তাই না? তো সেখানে যদি আমরা মনে করি যে এই প্রতিশ্রুতি যখন এইভাবে প্রকাশ্যে সামনে এসছে, আওয়ামী লীগেরই দায়িত্ব হবে যে এই প্রতিশ্রুতিটা তারা মেটানো আগামী 5 বছরে। সেই কারণে মনে করি সুশাসনের একটা সম্ভাবনা রয়েছে। এই 5 বছর আমরা দেখব যে বাংলাদেশ সুশাসনের দিকে এগোচ্ছে। সেটা যদি হয়, মোস্তফা মহসিন মন্টুর কথা একটু বেশি সময় শুনতে চাই এই কারণে যে মোস্তফা মহসিন মন্টু পরে এসেছেন। জাকির হোসেন বলছেন যে বিএনপি যে বিরোধী দলে ছিল তখনও তো তারা সংসদে যায়নি। আপনি আসবার আগে শামসুর মোমিন চৌধুরী এই কথা বলছিলেন, কোনো আলোচনাও করেনি। তাহলে এরকম বিরোধী দল দিয়ে কি হবে? আসলে এই বিএনপি সহ দলগুলো রাজনীতি করছে ক্ষমতার জন্য। আমি আপনার কাছে জানতে চাই, মোস্তফা মহসিন মন্টু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন, গণফোরাম থেকে নির্বাচিত হয়েছেন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরের মতো নেতা, মানে ছোট সংখ্যায়ও তো বড় প্রভাব রাখা যায়। সেই আশাবাদের জায়গাটা আপনারা জনগণের নষ্ট করছেন কেন? দেখেন, আমি বলি, সুরঞ্জিত সেনগুপ্ত একা নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে, এবং তিনি কিন্তু একা মাতিয়ে রেখেছিলেন। এটা জন্য একটা গণতান্ত্রিক পরিবেশের প্রয়োজন আছে, একটা সহনশীলতার প্রয়োজন আছে, এবং আমি অন্যজনকে সহ্য করার ক্ষমতা আমাকে দিতে হবে। পত্রিকার স্বাধীনতা আসতে হবে, নিউজ মিডিয়াগুলির স্বাধীনতা আসতে হবে। বাস্তবিক অর্থে ওই অর্থে যে গণতন্ত্র, সেটা কি আমাদের দেশে আছে বর্তমানে? আতিকুল ইসলাম বলছেন যে আপনি অনেক ঢালাও অভিযোগ করছেন নির্বাচনে অনিয়ম নিয়েও। এই যে বলেছেন যে ভোট থেকে, আমি একটু প্রশ্নটা করি, ইন্টারেস্টিং, ভোট থেকে রাত পর্যন্ত, মানে না, ভোর রাত থেকে সকাল পর্যন্ত ভোট হয়ে গেছে, এর প্রমাণ আপনারা বলেছেন, অনেক অনিয়মের প্রমাণ আপনারা আইনি ভাবেও হাজির করবেন। আপনাদের আসলে সামনের স্ট্র্যাটেজিটা কি? শুধু আমরা তো বলছি না, যেমন বিবিসি বলছে, সিএনএন বলছে, আল জাজিরা বলছে, এবং ট্রিবিউন, এশিয়ান ট্রিবিউন, তারপরে আপনার নিউ ইয়র্ক টাইম সহ, রয়টার সহ বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলি আসছে, এটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। হ্যাঁ, আমাদের দুই প্রতিবেশী জানিয়েছেন, ভারত এবং চীন সমর্থন জানিয়েছেন, রাশিয়াও জানিয়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে ব্যবসা খুব ভালোভাবে করছেন। যাই হোক, আমি সেদিকে যাব না। কিন্তু আজকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদের দেশে তুলে ধরতে না পারি, এটা বিতর্কের বিষয় না। আজকে এখানে আমরা বিতর্ক করতে বসছি, এটা কোনো সলিউশন না, এটা কোনো সলিউশন না। আমরা অলওয়েজ চাচ্ছি একটা জাতীয় ঐক্য, এবং জাতীয় ঐক্য শুধু বিএনপি বা অমুক বা গণফোরাম না, এটা আওয়ামী লীগও থাকবে সেই জাতীয় ঐক্যতে। সবাই মিলে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি এবং সহনশীলতা তৈরি করতে পারি, সমস্ত সমস্যার সমাধান হবে। প্ল্যানটা কি কেন বারবার জিজ্ঞেস করছি, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবার নির্বাচিত হওয়ার পরেও প্রথমেই বলেছেন যে আপনাদের নেতা নাই, আপনাদের কোনো কৌশল মানে ঠিক ছিল না। সেসব জায়গায় কি করবেন আপনারা? এই যে গণতন্ত্র নাই বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কি করবেন? ঐক্য তো হলো নির্বাচনের 2.5 মাস আগে মাত্র আপনাদের।
হ্যাঁ। এবং নির্বাচনের সময় পেয়েছি আমরা কয়দিন, হ্যাঁ, সময় তো দেওয়া হয়নি আমাদেরকে। সেই ঐক্যের কথাও তো বিএনপি আপনাদের আরো 2 বছর আগে থেকে সাদাসাদি করছিল। না করছে, আমরা একটা ঐক্য এসেছি, এটা বুঝে নিতে হবে। এবং কিন্তু নির্বাচনের সময়টা আমরা কতটুকু পেয়েছি, তারপরেও আমি যে কথা বলছি যে আসলে সহনশীলতা রাজনীতি গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অঙ্গ। এই পার্লামেন্ট কোনোদিন একটা ভালো জিনিস দিতে পারে না যে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকাটা কি। বিরোধী দলের ভূমিকা হচ্ছে পার্লামেন্টে যাওয়া এবং সরকারকে বিভিন্ন বিষয়ে ওয়াকিফাল করা, তাদের ভুলভ্রান্তি তুলে ধরা জনসমক্ষে, এবং সেই ভুলভ্রান্তি সংশোধন করে নিয়ে সরকার যাতে একটা অটোক্রেটিক রাস্তায় যেতে না পারে সেদিকে সরকারকে নিয়ে আসা। তো সেই জিনিসটাই তো আমরা এখন বিরোধী দল পাচ্ছি, এককালে শুনেছি গৃহপালিত বিরোধী দল, এখন কোলে তোলা বিরোধী দল। আপনারা সংসদের বাইরেই বা শক্তিশালী হয়ে উঠবেন কি করে? আলভি জনি বলছেন যে বিএনপি তো কোণঠাসা, তার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন। আর বিএনপি ঘুরে দাঁড়াতে না পারলে তো ঐক্যফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারবে না। জনগণ ঘুরে দাঁড়াবে। আমি শমশের মোবিন চৌধুরী, মোহাম্মদ রহমতুল্লাহ সহ অনেকেই প্রশ্ন করেছেন, আপনারা প্ল্যান বির কথা বলছিলেন যে এই যে বিএনপি কোণঠাসা, জাতীয় পার্টিকে সেভাবে মানুষ বিরোধী দল হিসেবে গ্রহণ করে না, এক্ষেত্রে কি তৃতীয় শক্তি হিসেবে রাজনৈতিক দল কোনো গড়ে উঠবে কিনা? না, তৃতীয় শক্তির কথা উঠছে কেন? মানে একক এক শক্তি, মানে এ বি সি ডি শক্তি তো না। প্ল্যান বিটা হচ্ছে ভিন্ন। প্ল্যান বিটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি আনতে পারি। আমরা অতীতে বলেছি, বঙ্গবন্ধু নিজেই বলেছেন রক্ত জীবন দিয়েছে, রক্ত আরো দেব। নতুন প্রজন্মকে বলবো রক্ত দেওয়ার প্রয়োজন নাই, শ্রম দাও। হ্যাঁ, তাই না? রক্ত দেওয়ার সময় তো পার হয়ে গেছে, শ্রম দাও। এই যে নতুন বার্তাটা আমরা প্ল্যান বির মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তুলে ধরেছি। বিকল্পধারা বাংলাদেশ আমরা বাস্তবতাকে মেনে নিয়েছি, আমরা ছোট দল। তবে আমাদের কিছু ভোটের আগে তো এই রাজনৈতিক দলগুলোর আমরা কোনো কর্ম তৎপরতা কিছুই দেখি না। দেখেন সবসময় যেহেতু বাংলাদেশের ওই নির্বাচন ভিত্তিক রাজনীতি গড়ে উঠেছে এখন পর্যন্ত, সেটা দুঃখজনক। আমি মনে করি যে রাজনীতি শুধু নির্বাচন ভিত্তিক হওয়া উচিত না, রাজনীতি হবে সকল সময়ের জন্য। তো সেই দিকে আমাদের এগোতে হবে। আমি মনে করি এই নির্বাচন আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়লাম। চ্যালেঞ্জটা কি? যে প্রতিশ্রুতিগুলোকে আমরা কার্যকরী করা বা প্রতিশ্রুতিগুলোকে যাতে মেটাতে পারি, সেই চ্যালেঞ্জে যদি সরকার আন্তরিক হয়, আমি মনে করি সকলকে নিয়ে তারা এই বিষয়ে কাজ করবে, বিশেষ করে তাদের দলের শরিক যারা রয়েছে। শেখ শহীদুল ইসলাম, আমি দর্শকের প্রশ্নটা খুঁজছি, ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য দেখা যায় যে কোনো একটি বড় দলের শরিক হয়ে নমিনেশন পাওয়া, তারপর এমপি হওয়া, তারপরে মন্ত্রী হওয়ার চেষ্টা করা, না হতে পারলে এরপর পুরোটা সময় একরকমের নীরব নিশ্চুপ থাকা। দেখুন, এই আমাদের তিনজনেরই আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু আমরা স্পষ্ট আমাদের সামনে হয়ে এসছে যে আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি যেটা আছে, পলিটিক্যাল কালচার, এটা খুব সুস্থ একটা কালচার নয়। এই কালচারটাকে, এই রাজনৈতিক ধারাটাকে আমাদের সুস্থ একটা রাজনৈতিক ধারা থেকে নিয়ে যেতে হবে। একই সঙ্গে রাষ্ট্র তো আর বসে থাকতে পারে না, রাষ্ট্রও চালাতে হবে। অতএব রাষ্ট্র চালানোর জন্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন একটা সংসদ গঠিত হয়েছে, এই সংসদ, এই সরকার, তারা এই কাজগুলো করবেন যে যাতে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠে, গণতন্ত্র বিকাশের সুযোগ পায়। না, প্রধানমন্ত্রীকে করতে হবে না, করতে হবে পরিবেশটা সৃষ্টি হলে এগুলো আপনি সৃষ্টি হবে, আপনি গড়ে উঠবে। দেখুন, সংসদের বাইরে থেকেও এই বাংলাদেশে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে। মৌলানা ভাসানী কোনোদিন সংসদে যান নাই, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একজন আস্থাভাজন নেতা ছিলেন। সুতরাং আমার মনে হয়, ধন্যবাদ শেখ শহীদুল ইসলাম, ধন্যবাদ শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম, ধন্যবাদ মোস্তফা মহসিন মন্টু, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে নতুন মন্ত্রী বেশি কেন, এই নিয়ে আলোচনা করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি। সঙ্গে থাকবেন আপনিও।